ওহ, আরে প্রেমের কবিতা। নিন। না ঠিক আছে, আপনি রাখুন। না না না, তা কি করে হয়? এই বইটার উপর তো ফার্স্টে আপনি হাত দিয়েছেন। না মানে প্রেমের কবিতাটা আগে আপনারই জানা উচিত। কি এবারও কি ফুলটা ফিরিয়ে দেবে? না, একদম ভালো লাগছে না। কেন? কালই তো চলে যাচ্ছি, 2.5 মাসের ছুটি। তোমারও ফাইনাল পরীক্ষা শেষ, ফিরে এসার কলেজে দেখাই হবে না। কলেজের পরীক্ষা শেষ, কিন্তু ম্যাডাম আসল পরীক্ষাটাই তো এখনো বাকি। আসল পরীক্ষা মানে? মানে বন্ধুদের সঙ্গে বাজি ধরে তোমাকে জিতে নেবার খেলায় মেতেছিলাম। আজ তোমাকে ছাড়া কিছু ভাবতেও পারি না। তোমার জন্য এই জীবনটা বাজি রাখতে পারি মিলি। আর আসল পরীক্ষা মানে নিজেকে তোমার যোগ্য করে তোলা। আই লাভ ইউ মিলি। আবার কবে দেখা হবে সঞ্জয়? ছুটি শেষ হলেই দেখা হবে। কখন ফিরছে মিলি? কাল দুপুরের ট্রেনে, স্টেশনে গাড়ি রাখতে বলেছে। তাহলে কাজ করি। কি গো? কাল সকালে মৈতসুপুর বাগানে পৌঁছে আমি গাড়িটা স্টেশনে পাঠিয়ে দেবো, আর দাজিকে বলে দেবো স্টেশন থেকে ওকে তুলে নিয়ে কালীঝড়ের বাগানে চলে আসবে। সেখান থেকে আমাকে তুলে নেবে, তার বাপ বেরিয়ে একসঙ্গে বাড়ি চলে আসবো। বাহ, এ তো খুব ভালো কথা। তবে তুমি কিন্তু মহিতোষবাবুর সঙ্গে একটু সাবধানে কথা বলবে। কেন? আমার মনে হচ্ছে ভদ্রলোক কোনো চাল চালছেন। আপনি বসুন, আমি সবকে ডেকে নিয়ে আসছি। ঠিক আছে। চমকে উঠবেন না, আমি যা বলি তাই করি। ওই বাগানটা আপনি আমায় বিক্রি করে দিন। সরি, ওই বাগানের সঙ্গে আমার বাবার স্মৃতি বিজড়িত, ওটা নিয়ে আমার অনেক স্বপ্ন। Oh my God! সঞ্জয়, I don't believe it. মিলি, তুমি প্রথমে নিজের চোখকে তো বিশ্বাস করতে পারছিলাম না। আমি ভুল দেখছিলাম তো। আরে আমারও তো বিশ্বাস হচ্ছে না তুমি এখানে। তার আগে বলো তুমি এখানে কি করছো? আরে আমি তো স্টেশন থেকে সোজা এখানেই আসছি, বাবার সাথে বাড়ি ফিরবো বলে। বাবা এসেছে কালীছড়া টি এস্টেট মালিকের সঙ্গে মিটিং করতে। শুনেছি লোকটা নাকি খুব পাজি। হ্যাঁ? স্ট্রেঞ্জ, আপনি আইন মানবেন না? না, মানবো না। আপনি জানেন না, ওসব আইন ফাইন আমার হাতের মুঠোয়। আইন আমি মানি না। কিন্তু আমার বাগানটা আপনার হাতের মুঠোয় নয়। আপনার যা করার করুন, কিন্তু রাস্তা আটকে আমার বাগানের পথ বন্ধ করে আপনি কিছুতেই আমাকে বাধ্য করতে পারবেন না। নেভার। চলি। এই রে, বাবা এসে গেছে, কি হবে? সো ওফো, শোনো না, বলো। একটু দূরেই কালীঝোড়া, ওখানে আমাদের বাংলো। তুমি আসবে কিন্তু, প্লিজ। তুমি যাও এখন। যাব না। না প্লিজ যাও, প্লিজ আসবে কিন্তু সঞ্জয়, প্লিজ আসবে। কেমন আছিস মা মিলি? ভালো না। তুমি স্টেশনে কেন আসোনি? তোমাকে স্টেশনে না দেখে আমার খুব মন খারাপ হয়ে গেছে। কারণ আছে জানিস? চ, গাড়িতে বসে বলবো। চ। যাচ্ছি।
রাস্তার দখল নিতে ওরা কোর্টে যাবে বস। আরে লেট দেম গো টু হেল। ঘা মারো ঘা মারো, বিজয় চৌধুরী ফ্যাক্টরিতে হিট করো। ওকে বস। বিজয় চৌধুরী যাতে বাধ্য হয়ে সর্বস্ব আমাকে বিক্রি করে দেয়, এরকম একটা সিচুয়েশন তৈরি করো, বুঝলে? আমি বাইরে যাচ্ছি কয়েকদিনের জন্য, তুমি এখানে থাকবে আর সঞ্জয়কে সব কাজকর্ম বুঝিয়ে দেবে, কেমন? চলো। কি বলছিস কি তুই? চা শুধু পুরো ট্রাকটা লুট করে নিয়েছে? হ্যাঁ বাবু। হ্যাঁ, তুই ওদের কাউকে চিনতে পারিসনি? না বাবু, অন্ধকারে ওরা সবাই মুখে সব কাপড় বেঁধে এসেছিল। হ্যাঁ, আমরা তো কারোর কোনো শত্রুতা করিনি, তাহলে কারা এ কাজ করলো? যারা করেছে তারা কোনো কারণের জন্য বসে থাকবে না মা। মানে স্বার্থে ঘা লাগলে লোভী মানুষরা সব কিছু করতে পারে। আমি বলছি এটা ওই মহিতোষ বাবুরই কাজ। বলছিলাম কি মিলি, তোমার ভুল হচ্ছে না তো? একটুও না। ওই মহিতোষ রায় বাবার সর্বনাশ করার জন্য উঠে পড়ে লেগেছে। বাবাকে বিপদে ফেলে আমাদের বাগানটা হাত করতে চায়। জানো কত টাকার চা শিলিগুড়ি বাজারে অকশনের জন্য যাচ্ছিল, সব লুট হয়ে গেল, আর পুলিশরাও হাত গুটিয়ে বসে আছে। জানো বাবার জন্য না আমার ভীষণ খারাপ লাগছে। সত্যি ব্যাপারটা দুঃখজনক। আমার নিজেরও শুনে খুব খারাপ লাগছে। ও হ্যাঁ, সেদিন খুব অল্প সময়ের জন্য দেখা হলো, কিন্তু কোনো কথা হলো না। তাই তো সোজা বাইক ছুটিয়ে চলে এলাম, যদি রাজকন্যার দেখা পাই। কিন্তু রাজকন্যার তো মুড অফ। হ্যাঁ, ও হ্যাঁ, আমার তো তোমায় জিজ্ঞেস করাই হয়নি। কি? সেদিন তুমি এই চা বাগানে কি করছিলে? আমার জন্য গিয়েছিলে? হ্যাঁ, না মানে ওই আর কি, ওই চা বাগানে আসলে পরীক্ষার রেজাল্ট বেরোতে তো এখন অনেক বাকি। তাই ওই চা বাগানে ট্রেনি ম্যানেজার হিসেবে জয়েন করলাম। হাতে কলমে কিছু কাজ শিখে রাখি, পরে নিশ্চয়ই কাজে লাগবে। হ্যাঁ, আচ্ছা তুমি চাকরি করার আর জায়গা পেলে না? কেন? শোনো, বাবা না একজন অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার খুঁজছেন, তুমি অ্যাপ্লাই করে দাও না। তোমাকে পেলে বাবা একটু ভরসা পায়, আর আর আমারও তোমার কাছে থাকা হবে, আমরা দুজন কাছাকাছি থাকতে পারবো। কি এই হ্যাঁ, কি ভাবছো, অ্যাপ্লাই করবে কি না? দেখি। কথা হয়েছিল তুই আমায় 50-50 দিবি, আর 50 ছাড়। ঠিক আছে, রাখো। গুড। এবার শোন, আমার কাছে খবর আছে বিজয় চৌধুরী বাগানে ডিজেল আর রেশনের ট্রাক যাবে, সেগুলো গায়েব করে দিবি। আরে ঘাবড়াচ্ছিস কেন? বড় সাহেব নিজে তোকে খরচা দেবে। বড় সাহেব খরচা দেবে? আলবাত দেবে। বড় সাহেবের হুকুমেই তো বিজয় চৌধুরী বাগানটা চপাট করার খেলায় নেমেছি। এরপরে হিট করবো ওর ফ্যাক্টরিতে, দেখি বেটা কি করে ফ্যাক্টরিটা চালায়। হ্যালো সঞ্জয়, বলো। শোনো মিলি, তোমার বাবাকে বলো রেশন আর ডিজেলের ট্রাকগুলো যেন সব দিনের বেলা আসে, কোনো রিস্ক নেবে না। হ্যাঁ হ্যাঁ, কোনো ভয় নেই। ওকে। তোমার কথায় একটা নতুন খেলায় নামবো মিলি। অন্যায়ের প্রতিবাদ করতে তোমাদের চা বাগানে ট্রেনি ম্যানেজার হিসেবে জয়েন করব। জেকব বীরজাদের নোংরামির হাত থেকে বাঁচাবো একটা সৎ মানুষকে। দাদাবাবু, ওই কফির কৌটোটা তো কাঁচের আলমারিতে চাবি দেওয়া রয়েছে, মা চাবিটা নিয়ে চলে গেছেন, কফি করে দিতে পারবো না। মা কোথায় গেছে? মা আর পিসিমা গোবর্ধনদাকে নিয়ে একটু বাজারে গেছেন। ও, চা করে দিই?
আমি চা খাই না, আমি কফি খাই। মা সেটা খুব ভালো করে জানে। ছাড় তো, যাও তুমি চা করে নিয়ে এসো। না, আমি চা খাবো না, আমি কফি খাবো। কফি ছাড়া অন্য কিছু আমি খাই না। পারো তো কফি করে আনো। কিভাবে করবে আমি জানি না। তোর জেদটা না বড্ড বেড়ে গেছে। বেড়েছে, তবে সবার উপর নয়, শুধু মায়ের ওপর। আরে এত বছর বাদে ছেলে ফিরলো বাড়িতে, মায়ের এটা কোনো হুঁশ নেই। লাল বিবিটা নিলাম, কাকে রাখি কাকে ফেলি, কাকে রাখি কাকে ফেলি, ধর কালো বিবিটাই ফেলে দিই। ইয়াস, এই তো এটাই তো চাইছিলাম। হ্যাঁ, কফি। আমার হয়ে গেছে, থ্যাংক ইউ। হয়ে গেছে। হ্যাঁ, কফি। তাসে জিতছে, ভালোবাসায় হারবে। আমি 1 মিনিট আসছি। দেখি, টানাটানি করো না, লাগবে লাগবে, আরো কেটে যাবে। টেনো এটা, এ দেখো আমি যেভাবে ধরে আছি এইভাবে ধরো। আচ্ছা দাও, হ্যাঁ এইভাবে চেপে ধরে রাখো। হ্যাঁ, নড়বে না, আমি আসছি। না না, পা দেবে না। আবার পা কাটবে নাকি? দেখে আঙুলটা, আঙুলটা দাও। আলমারি কাঁচটা ভেঙে ফেললে। আপনি যে বললেন কফি ছাড়া খাবেন না। তোমার মাথায় কি গোবর পোড়া? বুদ্ধি শুদ্ধি বলে কিছু নেই, তাই বলে আলমারি কাঁচটা ভেঙে ফেলবে? তার মানে আমি যদি বলি যে বাড়িটাতে আগুন লাগিয়ে দাও, তুমি তাহলে আগুন লাগিয়ে দেবে? হ্যাঁ, শোনো, দয়া করে এই ব্যান্ডেজে জল লাগাবে না। আচ্ছা, এবার যদি মা আর পিসিমা ফিরে এসে দেখে যে তুমি আলমারির কাজটা ভেঙে ফেলেছো, তাহলে তো হয়ে গেল, চাকরি খতম। না, একদম যাবে না, তুমি একদম হাত দেবে না এতে। আমি তুলছি। আমি তুলি না। না, ভাঙচুরটা তুমি ভালোই করতে পারো দেখছি। বিজয়, কি করছিস তুই? তা কি করবো? তুমি জানো যে আমি চা খাই না কফি খাই, আর চাবিটা ঠিক তুমি বাজারে নিয়ে চলে গেছো, ভাঙতে হলো। উমা, সে কি? এই রাধা, তুই এখানে হাঁ করে দাঁড়িয়ে কি দেখছিস? কাজগুলো তুলতে পারছিস না? আমি তো বললাম আমি করি। ওর হাত কেটে গেছে। রাধা, ঝেঁটাটা নিয়ে এসো তো। বিজয়, বিজয় তোর হাতের কাজগুলো আগে বাইরে ফেলে দিয়ে বাবা। হ্যাঁ, ফেলছি। করবে গোবর্ধন, এই কাজগুলো একটু ঝাড় দিয়ে ফেলো না। এরপর রাধার কাছে চাবিগুলো দিয়ে যেও। বৌদি, দেখলে রাধার হাতে ব্যান্ডেজ? কাজটা মনে হয় ওই ভেঙেছে। ওই বড় কাজটা তুলো। রাধার প্রতি তোমার ছেলের দরদ একটু বেশি বলে মনে হচ্ছে না? আমার ছেলে তো গরিবের পর একটু দরদ থাকবেই। বস্তির মেয়ের প্রতি ছেলের দরদ দেখে আজ হাসছো, আজ বুঝবে না, বুঝবে কাল। মাথা চাপড়ে পারবে গাল। মা, কোথায় যাচ্ছিস? বাবুদের বাড়ি যাচ্ছি। এই বৃষ্টিতে গেলে তো ভিজে যাবি। ছাতা আছে নাকি তুই নেবো? কিচ্ছু হবে না, দেরি হয়ে যাচ্ছে। কি ঠান্ডা লেগেছে? আসলে বৃষ্টিতে ভিজেছি তো। বৃষ্টিতে ভিজলে কেন? ছাতা নেই? না। তা ভিজে শাড়ি পরে থাকলে যে জ্বর হয়, সর্দি হয়, জানো না? তাও ভিজে শাড়ি পরে কাজ করতে এসেছো? আমার তো একটাই শাড়ি। সে কি, তোমার মাত্র একটা শাড়ি? মা, ও পিসি, তুমি এখানেই আছো? ভালোই হলো। পিসি, তোমার একটা পুরনো শাড়ি দাও না, বেশ নরম নরম। শাড়ি? শাড়ি দিয়ে তুই কি করবি? আমার দরকার আছে, দেবে কিনা বলো? ও মা, তুই আমার একমাত্র ভাইপো, তুই চাইছিস আর আমি দেবো না, তাই কি কখনো হয় রে? তা বাবা, আমার তো সব বেরোবার থান। কেন, তোমার সেই লাল শাড়িটা
ওই সেদিন যেটা আমায় দেখালে। ও ওই শাড়িটা, ওটা তো তোর পিসে মশাই দেওয়া শেষ উপহার। ষষ্ঠীর দিনে আমার হাতে শাড়িটা দিয়ে বলল, নলিনী কোনোদিন তো তোমাকে কিছু দিতে পারিনি, তাই ধনেখালি থেকে আজ এই শাড়িটা তোমার জন্য নিয়ে এলাম। সেই যে দিল, আর চোখও বুঝলো, তা ওটা বাঁকার বইয়ের জন্য রেখে দিয়েছি। ও তাহলে ওটা আমায় দিতে হবে না। না না, সে ওর বিয়ে যবে হবে তবে দেখা যাবে। তুই দাঁড়া, আমি নিয়ে আসছি, দাঁড়া। তুই বড় মুখ করে চাইলি আর আমি তোকে দেব না, তাও কি হয়? আরে তোর কি ব্যাপার বলতো? না ওই যে আমার সব শক্ত শক্ত প্যান্ট, তারপর ওই যে মার দেওয়া ইস্ত্রি করা সব পাজামা খচমচ খচমচ করে, তাই ভাবলাম তোমরা কতগুলো পুরনো শাড়ি দেবে, আমি বেশি লুঙ্গি করে পরবো। ও এই কথা, তা তুই আমাকে বললি তো পারতিস, আমি তোকে 4টে শাড়ি দিয়ে দিতুম। আবার পিসি কি বলতে গেলি জানি? পারুক না? হ্যাঁ এই নে বিজয়, এই নে। এনেছো? বাহ, হ্যাঁ এটা সেই লাল শাড়িটা না? হ্যাঁ দাও মা। হ্যাঁ বাবা, হ্যাঁ? এগুলো দিয়ে তুই কি করবি? ও লুঙ্গি করে পরবে। ও মা, রাধা, রাধা চট করে একবার মায়ের ঘরে এসো তো। ওই হারামজাদিকে আবার ডাকছিস কেন? ওকে নিয়ে তো আসল খেলা। এই যে রাধা, এই দেখো এই 4টে শাড়ি মা আর পিসিমা তোমাকে দিল, আর তোমাকে একটা শাড়ি পরে সারা বছর কাটাতে হবে না। নাও ধরো। কি বলছিস তুই? এইসব শাড়ি রাধা নেবে? হ্যাঁ, মা বলো না ওকে নিতে। নে রাধা, শাড়িগুলো নে, আমি বলছি নে। ব্যাস, মা বলে দিয়েছে, নাও ধরো। গুড। এবার এই ভিজে শাড়িটা পাল্টে এ থেকে একটা শুকনো শাড়ি পরে ফেলো, আর বাকি শাড়িগুলো বাড়ি নিয়ে যাও। আমি যেন আর কোনোদিন না দেখেছি যে ওই ছেঁড়া আর ভিজে শাড়ি পরে এ বাড়িতে ঘুরে বেড়াচ্ছ। যাও যাও। ওরে বিজয়, তোর পিসে তো শেষ উপহারটা তুই দিয়ে দিলি ওই বস্তির মেয়েটাকে। দিলাম। আচ্ছা তোমাদের কেন নজরে পড়ে না যে রাধা সকাল থেকে একটা ভিজে শাড়ি পরে কাজ করছে? তুমি তো রোজ রোজ ফিনাইল দিয়ে ঘর মোছাও, সপ্তাহে সপ্তাহে পর্দা কাচাও, কার্পেট পরিষ্কার করাও, কিন্তু যাকে দিয়ে তা করাও সে যে একটা ছেঁড়া ময়লা শাড়ি পরে তোমার এই ঝকঝকে বড় লোকের বাড়িটায় দিনের পর দিন ঘুরে বেড়াচ্ছে, সেটা কেন দেখতে পাও না? তাকে পরিষ্কার রাখলে তোমার ঘর দোরও পরিষ্কার থাকবে, আর রোগ বীজাণু ঢুকতে পারবে না। এটা কেন বোঝো না মা? তাই তোমাদের ভালোর জন্যই আমি কতগুলো পুরনো শাড়ি রাধাকে দিয়ে দিলাম। আরে চলো, তোমার জন্য কখন থেকে রেডি হয়ে আছি, চলো। আসিমা আসিমা আসিমা, আমার রাধাকে আগেই কয়েকটা শাড়ি দিয়ে দেওয়া উচিত ছিল। তাই বলে আমার ওই